নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে আমি সমাদ্রিতা। শুরুতে যে খবরে নজর রাখবো, রামুয়া খুনে ধৃত আরো এক নিহতের স্ত্রীর প্রেমিক গ্রেফতার। হাওড়া থেকে ধৃত কার্তিক যাদব রামুয়া খুনে টাকা দিয়েছিল কার্তিকই। এই নিয়ে এখনো পর্যন্ত 6 জন গ্রেফতার হলো। অরুণ ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরুণ, কিভাবে এই কার্তিক যাদবের খোঁজ মিলল? দেখো, প্রশান্ত কুমার শীল, ভীষণ মেনন এবং শ্যাম সুন্দরকে জেরা করে তারা জানতে পারে যে কার্তিক কুমার যাদব এই হাওড়ার বাসিন্দা। এই কিন্তু 4 লক্ষ টাকা এদের সঙ্গে রফা করে যে খুন করা হয়ে গেলে 4 লক্ষ টাকা দেবে। 1 লক্ষ টাকা তারা অ্যাডভান্স দেয়, সেখান থেকে 70,000 টাকা কিন্তু তারা খরচা করে ফেলে। 30,000 টাকা পুলিশ উদ্ধার করেছিল। এই ঘটনা পুলিশ তদন্ত নেমে জানতে পারে। এরপর কার্তিককে কিন্তু গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। ধন্যবাদ অরুণ। রামুয়া খুনে কিন্তু ধোঁয়াশায় পুলিশ। একাধিকবার বয়ান বদল করে স্ত্রী ও ছেলে। খুনকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করে। দুজনের মোবাইলে কল লিস্টে প্রথম সন্দেহ হয় এবং তার জেরেই গ্রেফতার স্ত্রী ও ছেলে। পরে জেরায় খুনের কথা স্বীকার। গতকাল ধৃত রামুয়ার ছেলের বন্ধু সহ 3। ধৃত রামুয়ার ছেলে সমীরের বন্ধু প্রশান্ত দুর্গাপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। প্রশান্তকে 30,000 টাকা দেয় সমীর। আরো 2 জনকে কাজে লাগায় প্রশান্ত সহ 3 জনই পুলিশের জালে। ধোঁয়াশায় পুলিশ। একাধিকবার বয়ান বদল স্ত্রী ও ছেলের। খুনকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা। দুজনেরই মোবাইলে কল লিস্টের সন্দেহ। তার জেরেই গ্রেফতার স্ত্রী ও ছেলে। পরে জেরায় খুনের কথা স্বীকার। খড়দহ থানা থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুজয় পাল। কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, প্রথমে যেটা জানতে চাইবো, এই যে পুরো ছকটা সাজানো হয়েছিল সেটা কিভাবে ছক সাজিয়েছিল এই সমীর এবং প্রশান্ত? দেখো, প্রথমেই তোমায় বলে রাখবো, এই ছক যারা সাজিয়েছিল তাদের মধ্যে অন্যতম রামুয়ার স্ত্রী, তার ছেলে এবং তার প্রেমিক। এই 3 জনে মিলেই ছক করেছিল বলে জানা গিয়েছে এখনো পর্যন্ত তদন্তে। তার কারণ, রামুয়া তার স্ত্রীকে অত্যাচার করত, সেই কারণে সে দীর্ঘদিন ধরে পরিকল্পনায় ছিল যে কোনোভাবে স্বামীকে সরিয়ে দেওয়ার। এবং রামুয়ার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে। এবং সে যখন জেলে ছিল, তার সেই সময় এই কার্তিক নামে প্রেমিকের সঙ্গে তার আলাপ, দীর্ঘদিন ধরে সম্পর্ক। তখন কার্তিক এবং রামুয়ার স্ত্রী এরা দুজনে মিলে পরিকল্পনা করে যে কোনো মূল্যেই হোক রামুয়াকে সরিয়ে ফেলতে হবে। তার পাশাপাশি সঙ্গে নেয় রামুয়ার ছেলেকে। তার কারণ, এই ক্ষেত্রে রামুয়াকে যদি সরিয়ে ফেলতে হয়, তার ছেলেকে তাদের নিজেদের কবজায় বা তার ব্রেন ওয়াশ না করলে এই কাজ সম্ভব নয়। তাই প্রথমে ছেলেকে সঙ্গে নেওয়া হয় এবং ছেলেও তাদের সঙ্গ দেয়। কিন্তু প্রশ্ন উঠছে কেন ছেলে সঙ্গ দিল? অর্থাৎ তার সৎ মা, অর্থাৎ রামুয়ার যে দ্বিতীয় স্ত্রী, সে তার একটি অসৎ উদ্দেশ্যে বা তার এই খুনের পরিকল্পনা কেন ছেলে সঙ্গ দিল সেটা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও তারপরে যখন তারা খুনের পরিকল্পনা করে ফেলে, তারপর প্রথম প্রশান্তের সঙ্গে যোগাযোগ করে, দুর্গাপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্র প্রশান্তের সঙ্গে যোগাযোগ করে রামুয়ার ছেলে। এবং এই প্রশান্তে কিন্তু গুলি করেছিল একেবারে রামুয়ার মাথায়। অর্থাৎ তার মাথায় যেভাবে গুলি করে, সেই ঘটনা দেখে কিন্তু পুলিশ যথেষ্ট রীতিমতো চমকে গিয়েছে, যেভাবে একেবারে পেশাদার খুনির কায়দায় খুন করা হয়েছে। তাই তাদের যেভাবে খুন করা হয়েছে বলছো, সেক্ষেত্রে কি মনে হয় যে পুলিশ কি জানাচ্ছে যে অপরাধ জগতের সঙ্গে এদের কোনো ধরনের কোনো যোগাযোগ ছিল? একেবারেই যখন এরা খুনের পরিকল্পনা করেই ফেলে, তখন রামুয়ার ছেলে তার প্রশান্ত নামে যে তার স্কুলের বন্ধু, তার সঙ্গে যোগাযোগ করে। সে তার ভিন রাজ্যের অর্থাৎ দক্ষিণ ভারতের 2 বন্ধুর সঙ্গে যোগাযোগ করে এবং 3 জনে মিলেই এই পরিকল্পনা করে যে তারা খুন করবে। এবং শ্যুট করে কিন্তু এই প্রশান্ত। এবং সে যখন এসে গুলি করে এবং যেভাবে গুলি করেছে, যেভাবে খুন করা হয়েছে, তার খুনের কায়দা থেকে রীতিমতো চমকে গিয়েছেন তদন্তকারীরা। তার কারণ, সেই ফ্ল্যাটে ঢুকে গভীর রাতে সেই ফ্ল্যাটে ঢুকে সাধারণভাবে যদি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাহলে আওয়াজ হতে পারে। তাই মাথায় বালিশ চাপা দিয়ে তার মধ্যে কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা যাতে শব্দ না হয়। এবং সেই যেভাবে গুলি চালানো হয়েছে, সেই চালনার পদ্ধতি দেখে কিন্তু পুলিশ রীতিমতো প্রায় নিশ্চিত, এক প্রকার নিশ্চিত বলা যায় যে এটা পেশাদার শুটার ছাড়া সম্ভব না। তাই ভিন রাজ্য থেকে তার যে বন্ধুরা এসেছিল তাদের সম্পর্কে জানতে যেমন ভিন রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তার পাশাপাশি প্রশান্তের সম্পর্কে জানতে দুর্গাপুর কমিশনারেটের পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে যে এদের বিরুদ্ধে কোনো পুরনো অপরাধের রেকর্ড বা পুরনো এই ধরনের খুন বা খুনের চেষ্টা বা তোলাবাজির কোনো অভিযোগ রয়েছে কিনা। কারণ যেভাবে প্রফেশনাল
শুটার বা পেশাদার খুনির কায়দায় খুন করা হয়েছে সেটি কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, বা একেবারে যার কোনো অপরাধের ইতিহাস নেই তার পক্ষে সম্ভব নয়। তাই তাদের সম্পর্কে জানতে ভিন রাজ্যের পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে। তার পাশাপাশি তাদেরকেও জেরা করা হচ্ছে যে তারা এর আগে তাদের ইতিহাস কী ছিল, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করাচ্ছে, তারা কিভাবে এই ধরনের প্রফেশনাল শুটিং সেই কায়দা রপ্ত করলো। কারণ যেভাবে গুলি করা হয়েছে, তোমায় আবার বললাম যে মাথায় বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে এবং বালিশের উপরেই কিন্তু তার এই পিস্তলটি, রামুয়া যে পিস্তলটি সঙ্গে ছিল, সদ্য কিনেছিল যে 7.32 যে পিস্তলটি সেটি সে কাছে ছিল, সেটি ঠেকিয়ে গুলি করা হয়েছে। সুতরাং একজন পেশাদার খুনি ছাড়া এই কাজ কখনোই সম্ভব নয় বলেই কিন্তু খড়দা থানার পুলিশ মনে করছে। ধন্যবাদ সুজয়। সমাদৃতা। রামুয়া খুনে ধোঁয়াশায় পুলিশ, একাধিকবার বয়ান বদল, স্ত্রী ও ছেলের খুনকে দুর্ঘটনা বলে জানানোর চেষ্টা। দুজনের মোবাইলে কল লিস্টে সন্দেহ হয় পুলিশের, তার জেরে গ্রেফতার হয় স্ত্রী ও ছেলে। পরে জেরায় খুনের কথা স্বীকার, স্ত্রীকে শারীরিক ও মানসিক অত্যাচার, সেই কারণেই খুন বলে দাবি ধৃতদের। গতকালই ধৃত রামুয়ার ছেলের বন্ধু সহ 3। ধৃত রামুয়ার ছেলে সমীরের বন্ধু প্রশান্ত দুর্গাপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। প্রশান্তকে 30,000 টাকা দেয় সমীর, আরো দুজনকে কাজে লাগায় প্রশান্ত সহ 3 জনই পুলিশের জালে। গতকাল টাটানগর থেকে গ্রেফতার হয় 3 জন। রামুয়া স্ত্রীর এক প্রেমিকেরও খোঁজ মিলেছে, কার্তিক যাদব। তাকে আজ আদালতে পেশ করা হবে। দুষ্কৃতী রামুয়াকে খুনে টাকা দিয়েছিল এই কার্তিকই। নজর রাখবো পরের খবরে। বাগরি মার্কেটের স্রোতে উস্কে ফের রাতের শহরে ভয়াবহ আগুন। 11 ঘন্টা পরে গড়িয়াহাট মোড়ে বহুতলে আগুন নিয়ন্ত্রণে আসে। বহুতলে 3 তলা পর্যন্ত পুড়ে ছাই ট্রেডার্স অ্যাসেম্বলি সহ একাধিক দোকান। 5 তলা পর্যন্ত আগুন ছড়ায়। গতকাল রাত 12টা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু, ডিজি দমকল। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলও আসে। বহুতলের 4টি ব্লকে 22টি পরিবার থাকতো। অগ্নিকাণ্ডের সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বহুতলে। বাসিন্দাদের নিরাপদেই নামিয়ে আনা হয়। ফুটপাথে হকারদের ডালা কিংবা ফিডার বক্স থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। ট্রেডার্স অ্যাসেম্বলি সহ একাধিক দোকানের বিরুদ্ধে গ্রাউন্ড ফ্লোরে বেআইনিভাবে নির্মাণের অভিযোগ রয়েছে। বহুতল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দমকলের ডিজির। বহুতলে কোনো অগ্নিবিধি মানা হয়নি বলে মন্তব্য। প্রাইমারিলি যা আছে, আমি যা মনে করছি সেটা যা আছে কোনো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হতে পারে, যেখানে কোনো রকম যা আছে লুজ ওয়ারিং আছে, ও আছে। কিন্তু ফরেন্সিক টিমকে আমরা আজকেই ডাকছি। যা রাত্রিবেলা দেখলাম আর এখন দেখলাম, সেটাকে দেখে যা মনে হচ্ছে কি এখানে ফায়ার সেফটি সিস্টেম কোনো কিছুই ছিল না। যা এর সম্পর্কে হচ্ছে আইনের যা পদক্ষেপ আছে সেটা আমরা যা আছে পরবর্তীকালে আইনের মতন যা আছে পদক্ষেপ নেব। দেখলাম যে একটুখানি আগুন লেগেছে। ওই ফুটপাথের থেকে দেখতে দেখতে দেখলাম যে ওই কি বলে হকারগুলো বসে না, ওই আগুন ধরে ধরে দোতলা 3 তলা 4 তলা অবধি ধরে উঠলো। আর এই একদম আলো হয়ে গেছে। তখন আগুনের এত জ্যোতি, সে এসে আমরা তখন আর এখন দাঁড়াতে পারি না, এত আগুনের গরমে। যে হকার্সগুলো ছিল এইখানে, এখন তো সব কিছু নেই। এই হকার্সগুলো দাউ দাউ করে জ্বলেছে, অটোমেটিক্যালি জ্বলতে গিয়ে যখন এসছে তখন আমাদের জানলা দরজা গাছ এগুলোর থেকে লেগে পুরোটা গেছে। গড়িয়াহাটের যে হকার্সগুলো, সেটা আমার মনে হচ্ছে এবার ফিডার বক্স ছিল না কার থেকে, না কেউ সিগারেট ফেলে চলে গেছে। কারণ 2 দিন আগে এরকম হয়েছে যে কেউ একটা জ্বলন্ত সিগারেট ফেলে রেখে চলে গেছে। এই হকার্সের জিনিসগুলো যেখানে থাকে, রাত্রিবেলা এখানে রাখা থাকে, তার মধ্যে আগুন একটা সিগারেট থাকলেও লেগে যাবে। আমার ফার্স্ট ওসি বললো যে আমি এসি দেখি 100 ফুট, এখান থেকে প্রায় ওখানে 150 ফুট পুরো দাদাও করে জ্বলছে। তো ফার্স্টে তো স্বাভাবিক কারণে ফার্স্ট আগুন আগে নিবে, ফুটের আগুন আগে নিবেছে, তারপরে এখানে এসছে, তারপরে এই অবস্থা হয়েছে। ওইখানেই সে বলেছে আমাকে যে ফুটপাথটা পুরো জ্বলছে ওই মুখ থেকে ওইখানকার পর্যন্ত। এবার এদিক থেকে ওদিক না ওদিক থেকে এদিক, সেটা আমরা এখন পরীক্ষা নিরীক্ষা ব্যবহার করতে হবে। তা আমি এখনো দেখিনি, আমি এখানে ঢুকেছি আর বেরোইনি, আমি বুঝতে পারছি না, আমার দেখতে হবে, তাই বলতে হবে।
গড়িয়াহাটে বহুতলের এই আগুন কোথাও মনে করে দিয়েছে বাকরি মার্কেটের আগুনের সেই ছবিটা, যেখানেও কিন্তু সেই বহুতল সেইভাবেই একের পর এক বিপণীর দোকান এবং সেখানেও কিন্তু এইভাবেই ফিডার বক্স থেকেই আগুন লেগেছিল বলে প্রাথমিক পর্যায়ে জানতে পারা গিয়েছিল। সৌজন মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো সৌজনের সঙ্গে। সৌজন, কোথাও গিয়ে এই মধ্যরাতের আগুন গড়িয়াহাটের এই বহুতলে মনে করিয়ে দিচ্ছে বাগরি মার্কেটের স্মৃতিকে। কোথায় কোথায় মিল পাওয়া যাচ্ছে বাগরি মার্কেটের সেই অগ্নিকাণ্ডের সঙ্গে গড়িয়াহাটের এই অগ্নিকাণ্ড? দেখো, প্রাথমিকভাবে সবটারই মিল রয়েছে, কারণ বাগরি মার্কেট একটা মার্কেট ছিল এবং গড়িয়াহাটও সেরকম মার্কেট। বাগরি মার্কেট একটা নির্দিষ্ট বিল্ডিং ছিল, এটাও একটা নির্দিষ্ট বিল্ডিংয়ে আগুন লেগেছে, কিন্তু বাগরি মার্কেটের মতো এই বিল্ডিংটা পুরোটা ওরম বাজার ছিল না, এটা একটা বসতিও এখানের মধ্যে কিছু ছিল। কিন্তু যেটা বলার বিষয় যে দুটো মার্কেটেই প্রচুর দাহ্য পদার্থ ছিল। এখানে প্রচুর জামা কাপড়ের দোকান ছিল এবং কিছু প্লাস্টিকেরও হকার নিয়ে বসতো প্লাস্টিকের সামগ্রী। তো সব মিলিয়ে দাহ্য পদার্থ দুটো জায়গাতেই প্রচুর ছিল এবং সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে দুটো জায়গাতেই আগুন লেগেছিল হচ্ছে একদম ফুটপাত থেকে। কোথা থেকে লেগেছিল, কিভাবে লেগেছিল সেই বিষয়ে যদিও এখানে কিছুটা এখনো পর্যন্ত সন্দেহ রয়েছে, কারণ এখানে এখনো ফরেন্সিক আসেনি, তারা টেস্ট করে বলতে পারেনি যে কোথায় কি হয়েছে। কিন্তু বাগরি মার্কেটে আমরা জানি ফিডার বক্স থেকে আগুন লেগেছিল এবং এখানেও তার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো স্বাভাবিকভাবেই দুটোর জায়গার মধ্যে প্রচুর মিল রয়েছে। পাশাপাশি যে দৃশ্যগুলো আমরা দেখেছি যখন আগুন জ্বলছিল বা আগুন জ্বলার পরের যে অবস্থাগুলো, সেই জায়গাগুলো যে বাগরি মার্কেটেও দেখেছি যে জিনিসপত্রগুলো যেগুলো শেষ মুহূর্তে কিছু বাঁচাকোচা ছিল, ব্যবসায়ীরা সেগুলো তুলে নিয়ে তাদের দিকে যাচ্ছিলেন। এখানেও সেই একইভাবেই আমরা দেখছি যে হাতে হাত লাগিয়ে মানুষজন পরস্পরকে সাহায্য করছেন এবং বেঁচে যাওয়া জিনিসপত্রগুলোকে নিয়ে একজন আরেকজনের অন্য জায়গায় স্থানান্তরিত করছেন। পাশাপাশি আরেকটা যেটা লক্ষণীয় বিষয় যে বাগরি মার্কেটে যে জিনিসটা দিয়ে এই পুরো অপারেশনটাকে চালানো হয়েছিল সেটা হচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা নতুন যন্ত্র এসেছে, যে যন্ত্রটাকে বলা হয় থার্মাল ইমেজিং ক্যামেরা। থার্মাল ইমেজিং ক্যামেরা যেটা করে যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে কত পরিমাণ আগুন রয়েছে সেটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে যে সেখানকার টেম্পারেচার কত। তো সেই টেম্পারেচার মাপার যন্ত্র দিয়ে এখানেও কাজ করা হয়েছে এবং এখানে যেটা হয়েছে, যেটা জানা গেছে যে আজকের এখানের একটা নির্দিষ্ট পয়েন্টের তাপমাত্রা উঠেছিল 345 ডিগ্রি। তার মানে বোঝা যাচ্ছে যে এই বিল্ডিংয়ের ভেতরে যে জায়গাগুলো আগুন জ্বলেছিল সেখানে কিরকম ভয়াবহ অবস্থা হয়েছিল। একেবারে সৌজন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু, কথা বলবো তার সঙ্গে। সুজিত বাবু, আপনাকে স্বাগত নিউজ 18 বাংলায়। এখন গড়িয়াহাটের এই বহুতল এর আগুন কি সম্পূর্ণ নিয়ন্ত্রণে? হ্যাঁ, আগুন না নেই কোথাও। এখন কয়েকটা ইঞ্জিন রাখা হয়েছে যে এই বাড়িটা একটু ঠান্ডা করে দেওয়ার জন্য। এমনি মূলত আগুনটা বন্ধ হয়ে গেছে। আপনি নিজে তো গিয়েছিলেন ওই বহুতলে, গিয়ে কি দেখেছেন যে ওখানে কি আদৌ কোনো অগ্নি নির্বাপন বিধি মানা হয়েছিল? না, দেখুন এখানে যে সমস্ত বাড়িগুলো আছে কেউই নিয়ম কানুন মান না। তার উপর হচ্ছে চতুর্দিকটাই একটা দেখলাম যা অবস্থা আছে সেটা ঠিক না। মানে একটা শহরবাসীর মধ্যে এই যেভাবে এরা দোকানদারি বাইরে যারা করছে সেটাও ঠিকভাবে করছে না। কারণ একটা কিছু অগ্নিকাণ্ড ঘটলে পরে কাজ করতে গিয়েও আমাদের অনেক অসুবিধা হয়েছে। আর তা সত্ত্বেও আমাদের 19টা ইঞ্জিন সেখানে গেছে, 19টা ইঞ্জিন গেছে, সেখানে কাজ করেছে। আমি ছিলাম, ফায়ারের ডিজিও সেখানে ছিলেন উপস্থিত। আপনারা কি কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন এই বহুতল কর্তৃপক্ষের বিরুদ্ধে? আমরা এফআইআর করবো, আমাদের যা নিয়ম আছে সেগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করবো। ফরেনসিক ডিপার্টমেন্টকে দিয়ে আমরা এটাকে এনকোয়ারি করাবো, আর যা যা সিস্টেম আছে সেই সিস্টেমগুলো আমরা করবো। আমরা এফআইআর করবো, একটা করে এনকোয়ারি করবো। যতক্ষণ এনকোয়ারি হচ্ছে ততক্ষণ আমরা কিছু বলতে পারবো না যে কোথা থেকে আগুন কিভাবে লেগেছে, কিন্তু আগুনটা খুব সাংঘাতিকই লেগেছে। একেবারে আমি শুধু যেটা আপনি আগেও বললেন যে এই এলাকার বাড়িগুলো কোনোটাই প্রায় নিয়ম কানুন মানে না, সেক্ষেত্রে কি এই এলাকার দিকে এবার বিশেষ নজর দেবেন যে আর যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য কোনো ব্যবস্থা নেবেন? তো আমি আপনাকে বলে রাখি, আমি এই ডিপার্টমেন্টে তো বেশি দিন আসিনি, কিন্তু আসবার পরে যেগুলো লক্ষ্য করছি তাদের এনক্রোচমেন্টও প্রচুর আছে। যেমন ফুটপাথ গুলো
দেখুন, কেউ ব্যবসা করুক, আমাদের তাদের আপত্তি নেই, কিন্তু এমন ভাবে ব্যবসা করবেন না, একটা যৌতুকগুলো তৈরি করবেন না যাতে অন্য থেকে মানে অনেক বড় ঘটনা করতে পারে। এগুলো দেখতে হবে আমাদের। দরকার হলে কর্পোরেশনের সাথে আমরা কথা বলবো, মেয়রের সাথে কথা বলবো, বলে এই ব্যাপারগুলোকে সমাধান করবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে।